রামিসা হত্যা মামলা যেটা ভাইরাল হয়েছিল, রামিসার বাসায় প্রধানমন্ত্রী গিয়েছিলেন আমরা জানি। এই রামিসা হত্যা মামলায় রাষ্ট্রযন্ত্র কিভাবে কাজ করে, নিশাতের বাবা বলছেন রামিসার মতন আমার মেয়েকেও হত্যা করা হয়েছে। হবিগঞ্জ নিবাসী এই যে নারীর পরিবার, এই নারীর পরিবার নিশ্চয়ই অ্যাক্টিভলি কাজ করতে পারবেন না। ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুর গ্রামে থাকতো নার্সারি পড়ুয়া মেয়ে নিশাত। একদিন চিপস কিনতে নিশাত বাসা থেকে বের হয়ে যায়। তারপর 2 দিন তাকে আর খুঁজে পাওয়া যায় না। 2 দিন পর নিশাতের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। প্রতিবেশী অটোরিকশা চালক মোহাম্মদ ইসা মিয়াকে ধরা হয়। মোহাম্মদ ইসা মিয়া অটোরিকশায় ঘোরানোর লোভ দেখিয়ে নিশাতকে নিয়ে গিয়েছিল। তারপর বাসায় নিয়ে যখন ধর্ষণ চেষ্টা চালায়, তখন নিশাত সবাইকে বলে দেবে এ কথা বললে তাকে হত্যা করা হয়। নিশাতের মতো এরকম অনেক ঘটনা খুঁজলে পাওয়া যাবে, যে ঘটনাগুলো ভাইরাল হয়নি। কিন্তু সাম্প্রতিককালে যখন একটা ঘটনা, ভাইরাল একটা ঘটনার হত্যা মামলার রায় হয়, তখন আমরা নিশাতের কথা আবার জানতে পারি। কি করে জানতে পারি? আমরা নিশাতের বাবার কথা শুনতে পাই নিউজে। নিশাতের বাবা বলছেন রামিসার মতন আমার মেয়েকেও হত্যা করা হয়েছে। আজকে যদি রামিসা হত্যা মামলার বিচার হয়, অপরাধীদের শাস্তি হয়, তাহলে আমার মেয়ের হত্যার বিচার কেন হবে না? এটা আসলে ইতিবাচক। যখন একটা হত্যা মামলার বিচার হয়, অপরাধীদের শাস্তি হয়, তখন মানুষের মনে একটা আশা জাগে যে এরকম আরো বহু ঘটনার অপরাধীদের বিচার নিশ্চয়ই হবে, হতেই হবে। কিন্তু একটা ব্যাপার আমরা লক্ষ্য করি, এই যে রামিসা হত্যা মামলা যেটা ভাইরাল হয়েছিল, রামিসার বাসায় প্রধানমন্ত্রী গিয়েছিলেন আমরা জানি। এই রামিসা হত্যা মামলায় রাষ্ট্রযন্ত্র কিভাবে কাজ করে লক্ষ্য করে দেখুন। ভাইরাল ঘটনায় রাষ্ট্রযন্ত্র এইভাবে কাজ করে। ঘটনার মাত্র 5 দিনের মাথায় 24 মে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। মাত্র 19 কার্যদিবসের মধ্যে তদন্ত, চার্জশিট গঠন, অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক সহ রায় ঘোষণা হয়। এই যে রায় ঘোষণা হলো মাত্র 19 কার্যদিবসের মধ্যে, এটা বাংলাদেশের বিচারিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এখন এই যে প্রক্রিয়াগুলো সম্পন্ন হলো, এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার জন্য কি বিশেষ কোনো আইন পাশ হতে হয়নি? বিশেষ কোনো কমিটি গঠন করতে হয়েছে? না। আমাদের রাষ্ট্রে যেই আইন বর্তমান আছে, যে প্রসেস বর্তমান আছে, সেই প্রসেসের মধ্য থেকেই কিন্তু এই কাজগুলো সম্পন্ন হয়েছে। আমি যদি সোজা বাংলায় বলি, তাহলে যখন রামিসা হত্যা মামলা নিয়ে কোনো পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়েছেন বাদীপক্ষ, তখন তারা তৎপর হয়েছেন, কারণ সবাই জানে যে প্রধানমন্ত্রী গিয়েছিলেন, এটা ভাইরাল ঘটনা। এবং সেই একই ঘটনা ঘটেছে লোকাল থানা থেকে শুরু করে উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তাদের ক্ষেত্রে, একই ঘটনা ঘটেছে আইনজীবীদের ক্ষেত্রে। আইনজীবীরা সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং সবাই দ্রুততার সাথে কাজ করার চেষ্টা করেছেন, এবং মামলার নিষ্পত্তি ঘটনার জন্য তখন আদালত দ্রুত কাজ সম্পন্ন করতে পেরেছে। অথচ দেখুন, নিশাতের মামলার ক্ষেত্রে 2 মাস হয়ে গেছে, এখনো চার্জশিট গঠন করা হয়নি। সেটা আমরা শুনতে পারি নিশাতের বাবার কাছ থেকে। আরেকটা ঘটনার কথা আমি বলি, গত মে মাসে একটা অত্যন্ত মর্মান্তিক পৈশাচিক একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে একজন মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ করেছে 3 জন সংঘবদ্ধভাবে। সারা রাত ধর্ষণ করা হয়েছে। প্রথমে 3 জন সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে, তারপর পৃথক পৃথকভাবে তারা এসে ধর্ষণ করেছে, এবং রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত এই ধর্ষণ প্রক্রিয়া চলেছে। এবং আমরা এই ঘটনা জানতে পারি যখন সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। কিন্তু এই ঘটনারও আসলে 3 জন অপরাধী ধরা পড়ার পরেও এখন পর্যন্ত আমরা জানি না যে শাস্তি কেন হয়নি। এই যে শাস্তিগুলো হচ্ছে না, এই যে কাজ করছে না রাষ্ট্রযন্ত্র সবগুলো ঘটনার ক্ষেত্রে একই রকম ভাবে, এটা কেন কাজ করছে না? এটাই এখন মূল প্রশ্ন। হবিগঞ্জ নিবাসী এই যে নারীর পরিবার, এই নারীর পরিবার নিশ্চয়ই অ্যাক্টিভলি কাজ করতে পারবেন না, নিশ্চয়ই রামিসার বাবার মতন এসে কথা বলতে পারবেন না, বা এই ঘটনাগুলো হচ্ছে গিয়ে ভাইরাল হবে না। যদি ভাইরাল না হলেই রাষ্ট্রযন্ত্র কাজ না করে, তাহলে সেটা এখন এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা। এই অপরাধীদের শাস্তির ব্যাপারে কেন হচ্ছে রাষ্ট্রের মাথা ব্যথা নেই, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হওয়া উচিত। এবং শুধুমাত্র ভাইরাল ঘটনার ক্ষেত্রে নয়, রাষ্ট্রযন্ত্র যেন প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে যেইভাবে রামিসা হত্যা মামলায় কাজ করেছে, ঠিক সেইভাবে যেন কাজ করে, এটাই এখন আমাদের বিবেচ্য বিষয় হওয়া উচিত।